সোভারেন্টি এই ধরনের শব্দগুলোকে এক প্রকার ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে। মানে আপনি যদি বিরুদ্ধাচরণ করেন বা আপনি যদি ভিন্ন রকমের মতামত প্রকাশ করেন, তখন সেক্ষেত্রে আপনাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে, আপনি জাতীয় ঐক্য নষ্ট করছেন এটা বলা হবে, আপনার কলম ভেঙে দিতে চাওয়া হবে। তো আমরা বলতে চাই যে আমরা ওই কলম ভাঙার সংস্কৃতি বা আমরা এটা চাই না বলেই আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা জুলাইয়েও দাঁড়িয়েছিলাম এই কারণেই যে আমরা কোনো কলম ভাঙার সংস্কৃতি চাই না। আমরা ঐক্য সোভারেন্টির মতো শব্দকে ব্যবহার করা হোক, কারো অস্ত্র হোক। সার্বভৌমত্ব কারো অস্ত্র হতে পারে না। সার্বভৌমত্ব বানান ইংরেজি উচ্চারণ যে পারে না তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিতে আসছেন রাফিজ খান। ধন্যবাদ তোমাকে। আজ আমরা খুব হতাশার সাথে এই রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ যে আন্দোলনটা চলে গেল, জুলাইয়ের যে গণ আন্দোলন, সেই জুলাইয়ের গণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি সদস্য কি ভূমিকা পালন করেছে সেটা সকলেই জানে। আমরা যে ভূমিকা পালন করেছিলাম সেটার উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র একটা দীর্ঘ সময় ধরে আদিবাসীদেরকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই পরবর্তী সময়েও তারা যদি নিজেদের অধিকার নিয়ে কথা না বলতে পারে, তারা যদি নিজেদেরকে আদিবাসী বলে সম্বোধন না করতে পারে, তাহলে আমাদের এই আন্দোলনের মানে কি? আমরা দেখতে পেয়েছি কে কারা কখন যা বলছে সেই অনুযায়ী পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে যাচ্ছে, পাঠ্যপুস্তকের গাফিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা কারা? তারা মূল জনসংখ্যার কত শতাংশ প্রতিনিধিত্ব করে? তাদেরকে কে সেই অথরিটি দিয়েছে? সরকার কেন তাদের কথা শুনছে? আমরা অনেক কিছুই জানি না। আমরা গতকালের ঘটনা সম্পর্কে সবাই জানি। গতকাল তারা বেশ শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচি করছিল। সেখানে যে একটি ভুলভোর সংগঠন, যাদের আগে কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কমিটির সদস্য কারা তারা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা জানে না, তারা যে বাংলাদেশের পতাকাকে ব্যবহার করে স্ট্যাম্প দিয়ে সেখানে আঘাত করেছে এবং হামলা করেছে। আমরা সেখানে দেখতে পাই তাদের সংগঠনের নামে স্টুডেন্ট থাকলেও বেশিরভাগই ছাত্র পরিচয় নয় এবং মানুষজন হামলা করেছে। এরপরে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে খুবই বিলম্ব করে রাতের বেলা দুইজনকে গ্রেফতার দেখানো হলো। আমার প্রশ্ন হচ্ছে, হামলা কি দুজন করেছেন? হামলা তো দুজন করেনি, তাহলে বাকিরা কোথায়? যারা হামলা করেছে তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না? আমরা দেখলাম আইন উপদেষ্টা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় জনতুষ্টির কথা চিন্তা করে একটা স্ট্যাটাস দিয়ে দিল যে বিচার হবে, ছাড় দেওয়া হবে না। আমরা তো 24 ঘন্টা পার হতে চলছে, আমরা কি অগ্রগতি দেখছি? কয়জনকে গ্রেফতার করেছে? নিশ্চয়ই দুইজন মিলে হামলা হয় নাই। আমরা আজকেও দেখতে পেলাম যে গতকালের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যে বিক্ষোভ সমাবেশ ছিল সেখানেও হামলা করা হলো। একই সাথে সাথে জলকামান নিক্ষেপ করা হলো এবং বিভিন্ন ধরনের নিপীড়ন করা হলো পুলিশের পক্ষ থেকে। জুলাই আন্দোলন চলে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা জলকামান নিক্ষেপ করতে দেখিনি, আজকে কেন জলকামান নিক্ষেপ করা হচ্ছে? একই সাথে সাথে আমরা দেখলাম, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ইতিমধ্যেই পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা আন্দোলন করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আশায়। আমরা যদি একটা নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে যদি সেই মর্যাদাটাই না পাই, একটা পুলিশ সদস্য যদি আমাকে কোনো ধরনের অথরিটি ছাড়া, কোনো ধরনের অ্যালিগেশন ছাড়া রাস্তায় ফেলে লাঠিচার্জ করতেই পারে, তাহলে এই রাষ্ট্রের লাভ কি, এই সরকারের লাভ কি? সুতরাং আমি সরকারের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই। সাংবাদিকতা বিভাগ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি সেই মর্যাদাবিহীন কোনো কাজ করা হয়, বারবার যদি তাদেরকে কণ্ঠরোধ করা হয়, কিংবা তলে তলে যদি কারোর সাথে আপোষ করে একটা নির্দিষ্ট মতকে বা আদিবাসীদেরকে দমন করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সবাই একজোট হয়ে আদিবাসীদের পাশে দাঁড়াবে এবং তাদের অধিকারে কাজ করবে। এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যেই ফেসবুকীয় যে পপুলিস্ট স্ট্যাটাস যেই ক্ষান্ত হয়ে যায়, সেটা যাতে না করা হয়, এই আন্দোলনে যাতে